বিজেপির কেন্দ্রীয় নেতা, বিজেপির ইলেকশন কমিটি, বিজেপির ম্যানেজমেন্ট তারা কিন্তু চিন্তায় পড়েছেন। সেই দিলীপ ঘোষের দক্ষতার জন্যই তার ডিভিডেন্ড, তার অক্সিজেন হিরণ পাচ্ছেন। দিলীপ ঘোষকে বলবেন যে আপনাকে অন্য কোনো বিধানসভা কেন্দ্র থেকে লড়তে হবে, হিরণকে সরানো যাবে না। খড়গপুর সদর কি দিলীপ ঘোষকে ছেড়ে দেওয়া হবে? তাকে কি ফিরিয়ে আনা হবে এই কেন্দ্রে? নির্বাচনে এই পছন্দসই কেন্দ্র কি দিলীপ ঘোষ পাবেন? নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু আর আপনাদেরকে আমাদের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। এমন একটা প্রেক্ষাপটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এসআইআর চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে। আর এই এসআইআর এর মাঝেই কিন্তু, এই ফাঁকেই কিন্তু রাজনৈতিক প্রস্তুতি চরমে। কারণ রাজনৈতিক শিবিরগুলো এখন অনেক বেশি তৎপর, কে ভালো প্রার্থী, কে দলের গুরুত্বপূর্ণ দাবিদার, কাকে কোথায় প্রার্থী করলে রাজনৈতিকভাবে ফায়দা পাওয়া যাবে, সেই অঙ্ক এই মুহূর্তে মেলানো শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কারণ 2026-এর বিধানসভা ভোট যে কোনো সময় ঘোষণা হবে। এসআইআর এর প্রক্রিয়া শেষ হলেই বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি এবং তারপর প্রচার পর্ব। তাই আগেভাগেই এখন থেকে প্রার্থী তালিকা প্রস্তুত করে নিতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল। আর আজকে যে কেন্দ্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যে কেন্দ্র নিয়ে অতীতেও মানুষের প্রচুর আগ্রহ থেকেছে, যে কেন্দ্র রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই কেন্দ্র নিয়েই আজকে আলোচনায় করব। এবং আজকের আলোচনায় আমরা যে বিষয়টা রাখছি সেটা হচ্ছে, এই কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কাকে প্রার্থী করবে তা নিয়ে কিন্তু দলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোন কেন্দ্রের কথা আমি আজকে বলছি, যে কেন্দ্র নিয়ে বিজেপি এখন ফাঁপড়ে। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বিরাট পরিবর্তন হয়েছে এবং নতুন নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি বলে দিয়েছেন যে বাংলাতে তাদের বিশেষ নজর, এইবার বাংলা চাই। আর অন্যদিকে বিজেপিতে বারে বারে বিভিন্ন ক্ষেত্রে বৈঠক চলছে, কোন কেন্দ্রে কোন দাবিদারকে এগিয়ে দেওয়া যায়। এক একটা কেন্দ্রে এমন দাঁড়াচ্ছে 7জন 8জন দাবিদার, কিন্তু তার মধ্যে বেছে নিতে হবে কে হবেন প্রার্থী। আমরা আজকে বলবো খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র। এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র কিন্তু পুরোটাই একটা রেল শহর বলে পরিচিত। চারিদিকে রেল ইয়ার্ড, রেলের অফিসারদের আবাসন এবং রেলের কর্মীরা থাকেন এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের মধ্যেই। এই রেল শহরে এবারের রাজনৈতিক উত্তাপ কেমন থাকবে সেটা যেমন বুঝবো, একই সঙ্গে এই রেল শহরকে দখল নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন প্রস্তুতি রয়েছে, তারই মধ্যে ভারতীয় জনতা পার্টি কিন্তু এখন যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। প্রায় 10 বার, মানে কিছু না হলেও 50 বছরের কাছাকাছি এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র নিজেদের কাছে রেখেছিল জাতীয় কংগ্রেস। জ্ঞান সিং সোনপাল সেই 1969 সাল থেকে তিনি এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এসেছেন বিধায়ক হিসাবে। অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, কাউকে দেখা যায়নি যে জ্ঞান সিং সোনপালকে পরাস্ত করতে পেরেছে। বামেরা লড়াই করার চেষ্টা করেছিল, হয়নি। অন্যান্য রাজনৈতিক দল চেষ্টা করলেও জ্ঞান সিং সোনপালকে পরাস্ত করা যায়নি। তিনি যেন খুঁটি হয়ে দাঁড়িয়েছিলেন এবং সেখানে খড়গপুর সদরের মানুষের কাছে জ্ঞান সিং সোনপাল হয়ে গিয়েছিলেন সকলের প্রিয় চাচা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে জ্ঞান সিং সোনপাল যখন এগিয়ে চলেছেন, কংগ্রেস যখন সবচেয়ে বেশি দুর্বল পরিস্থিতির মধ্যে, তখনও কিন্তু যে কটা বলার মতো জায়গা ছিল পশ্চিমবঙ্গে বিধানসভার মধ্যে কংগ্রেসের কাছে, তার মধ্যে ছিল এই খড়গপুর সদর। কিন্তু সেই কেন্দ্রে 2016 সালে নাড়িয়ে দিলেন যিনি এবং নির্বাচনে দাঁড়িয়ে প্রথমবার জয়লাভ করলেন, ড্যাং ড্যাং করে বলা যেতে পারে, তিনি হলেন দিলীপ ঘোষ।
এমন একটা সময় দল তাকে টিকিট দিল এবং দিলীপ ঘোষ একদিকে রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন, অন্যদিকে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের মতো কংগ্রেসের যে শক্ত গড়, সেই কংগ্রেসের শক্ত গড়ে ঢুকে পড়লেন দিলীপ ঘোষ। ত্রিমুখী লড়াই সেবার ছিল, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে কংগ্রেস, আর একদিকে ভারতীয় জনতা পার্টি। 2016 সালের সেই নির্বাচনে এত বছরের বিধায়ক জ্ঞান সিং সোনপালকে পরাজিত করলেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জায়গা নিলেন বিধানসভায়। যে সময়ে দিলীপ ঘোষ খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে জিতলেন, সেই সময় রাজ্যে কিন্তু সেভাবে বিজেপির বিধায়ক ছিল না, ওই কতিপয় 2 থেকে 3 জন। কিন্তু তার মধ্যে মনে রাখার মতো, ছাপ সৃষ্টি করার মতো জায়গা খড়গপুরের মানুষের মনে করে নিলেন মেদিনীপুরের ভূমিপুত্র দিলীপ ঘোষ। ব্যাস, যেই তিনি খড়গপুর সদরের বিধায়ক নির্বাচিত হলেন, ওই খড়গপুরেই ঘাঁটি গেড়ে থাকতে শুরু করলেন তিনি। খড়গপুরের মানুষের কথা শুনলেন, খড়গপুরে চায়ে পে চর্চা শুরু করলেন, খড়গপুরে জনসংযোগ করলেন, বিধায়ক হিসাবে কিন্তু কাজও করলেন দিলীপ ঘোষ। কিন্তু এরপর দল তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল, পার্টি তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল যে তাকে এবার দিল্লির লড়াইয়ে নামতে হবে, তাকে দিল্লির লড়াইয়ে লড়াই করতে হবে। তাই তার আর বিধায়ক থাকা চলবে না, তাকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো হলো মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে। দিলীপ ঘোষ দাঁড়িয়ে পড়লেন, দল তাকে যেভাবে বলেছেন তিনি সেইভাবে নেমে পড়লেন। কারণ তিনি বারবার একটা কথা সংবাদ মাধ্যমের সামনে বলে, দল তাকে যেভাবে ব্যবহার করেছে তিনি সেইভাবে ব্যবহৃত হয়েছেন, দলের কাজে লেগেছেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস ভূঁইয়াকে প্রায় 12,000 ভোটে পরাজিত করলেন দিলীপ ঘোষ, হয়ে গেলেন সাংসদ, ছাড়লেন বিধায়ক পদ। কারণ বিজেপির যে নীতি, এক পদ এক নেতা, আর সে কারণে তিনি বেছে নিলেন লোকসভায় প্রতিনিধিত্ব করাটাই শ্রেয়। দাঁড়িয়ে পড়লেন তিনি। যদিও খড়গপুরের দিকে তার মন পড়েছিল, দলের শীর্ষ নেতৃত্ব অমিত শাহ, জগৎ প্রকাশ নাড্ডার কাছে বারবার নিজের মনের ইচ্ছা বলেছেন দিলীপ ঘোষ যে তিনি আবার খড়গপুরে ফিরে যেতে চান, কিন্তু কোনো না কোনো কারণে সেটা সম্ভবপর হয়নি। এরপর দেখা যায় এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি 2021 সালে প্রার্থী করে সেলিব্রিটি মুখকে, তৃণমূল থেকে আসা হিরণ চট্টোপাধ্যায়। হিরণ চট্টোপাধ্যায়ও কিন্তু এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক হিসাবে 2021 সালে নির্বাচিত হন। অল্প দিনের মধ্যে হিরণও জনপ্রিয়তা অর্জন করে এবং শুধুমাত্র বিধায়ক নয়, খড়গপুরের কাউন্সিলরও নির্বাচিত হন তিনি। একদিকে পৌর প্রতিনিধি, একদিকে বিধায়ক, ভালোই চালাচ্ছিলেন। কিন্তু এবার একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়ে গেল। আমরা জানি যে সম্প্রতি লোকসভা নির্বাচনে কেন্দ্র বদল করে দিলীপ ঘোষকে নিয়ে চলে যাওয়া হয় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। লোকসভা কেন্দ্রে লড়াইয়ে নেমে এবার কিন্তু পরাজিত হন দিলীপ ঘোষ কীর্তি আজাদের কাছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হন। এরপরই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে দিলীপ ঘোষের। দলের সঙ্গে দূরত্ব বাড়ে, নানা ধরনের নানা মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেন দিলীপ ঘোষ। পার্টির বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা যাচ্ছিল না দীর্ঘ সময়, এবং তিনি কেন্দ্রীয় স্তরে যে পদ পেয়েছিলেন সেটাও একটা সময় হারিয়ে বসেন। এরপর দিলীপ ঘোষকে নিয়ে দলের অন্দরে বিতর্ক বাড়তে থাকে। দিলীপ ঘনিষ্ঠরা বারবার বলতে থাকে যে দুবারের রাজ্য সভাপতি তার আমলেই বিজেপির উত্থান, তবু দলে কোণঠাসা দিলীপ ঘোষ। একটা সময় দিলীপ ঘোষের অ্যাক্টিভিটি, দিলীপ ঘোষের পদক্ষেপে মনে হয়েছিল তিনি কি তাহলে তৃণমূল কংগ্রেসে চলে যেতে চলেছেন। কারণ দীঘায় জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই সৌজন্য সাক্ষাৎ, যা দলের মধ্যে ব্যাপক
বিতর্ক সৃষ্টি করেছিল। যদিও রাজনীতির এই বহমান স্রোতে অনেক কিছু ভেসে চলে গেছে, কিন্তু দিলীপ ঘোষ বিজেপি ত্যাগ করেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহের বৈঠকে ডাক পান দিলীপ ঘোষ। তখন থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি দিলীপ ঘোষকে গুরুত্বপূর্ণ দায়িত্বে? আর সেখান থেকেই তৈরি হলো নতুন বিতর্ক। এবারের আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ দলের কাছে আর্জি করেছেন, আবদার করেছেন, খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকেই তিনি লড়তে চান। কিন্তু দলের একটা বড় অংশ বলছে, সেখানে যেভাবে সংগঠন করেছেন অভিনেতা তথা বিজেপির এমএলএ হিরণকে খড়গপুর সদর কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া যাবে না। হিরণ খড়গপুর সদর কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে লড়াই করবে। এইখানেই দ্বন্দ্ব, এইখানেই বিতর্ক শুরু হয়ে গেছে বিজেপির অন্দরে। মহা ফাপড়ে পড়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা, বিজেপির ইলেকশন কমিটি, বিজেপির ম্যানেজমেন্ট। তারা কিন্তু চিন্তায় পড়েছেন। দিলীপ ঘোষ চাইছেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হতে 2026-এর বিধানসভা নির্বাচনে। আর হিরণ তিনি কিন্তু ছাড়তে রাজি নন। তিনি বলছেন তিনি খড়গপুর সদরের মানুষকে প্রতারণা করতে চান না। তিনি কাউন্সিলর হিসেবে কাজ করছেন, বিধায়ক হিসেবে কাজ করছেন, তিনি খড়গপুর সদরের মানুষকে ভালোবাসেন। আর দিলীপ ঘোষ বলছেন তার করে যাওয়া জমিতেই চাষ করছেন হিরণ, তার সংগঠনের জন্যই। এখনো তিনি খড়গপুরে রীতিমতো প্রচারে যান, বিজেপির কার্যকর্তা সম্মেলনে যোগ দেন। সেই দিলীপ ঘোষের দক্ষতার জন্যই তার ডিভিডেন্ড, তার অক্সিজেন হিরণ পাচ্ছেন। দলের নেতারা এখন কি বিবেচনা করবেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। হিরণকেই কি আস্থা রাখবেন, নাকি কেন্দ্র বদল করে হিরণকে বিধানসভার অন্য ক্ষেত্র থেকে টিকিট দিয়ে দিলীপ ঘোষকে খড়গপুর সদরে ফেরাবেন, নাকি দিলীপ ঘোষকে বলবেন যে আপনাকে অন্য কোনো বিধানসভা কেন্দ্র থেকে লড়তে হবে, হিরণকে সরানো যাবে না? নাকি এই মুহূর্তে যে বিতর্ক বারে বারে তৈরি হয়েছে, এবং একটা সময় দলের মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল হিরণকে কেন্দ্র করে, যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন হিরণ। যদিও তিনি বলেছিলেন দলকে জানিয়ে নাকি তিনি গিয়েছিলেন, কিন্তু জল্পনা শুরু হয় যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ শুরু করলেন হিরণ। তাহলে কি তৃণমূল ছাড়ছেন? পরবর্তীকালে হিরণ কিন্তু জানিয়ে দেন যে না, তিনি সেটা করছেন না। শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী এই হিরণকে সম্প্রতি লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করায় ভারতীয় জনতা পার্টি। কার এগেনস্টে? ঘাটালে দীপক অধিকারী ওরফে দেব। তারকা বনাম তারকার লড়াই দেখার, একটা চিত্তাকর্ষক লড়াই দেখার আশায় সাধারণ মানুষ ছিলেন, কিন্তু সেখানে দেখা যায় জনপ্রিয়তার বিচারে যোজন যোজন ভোটের ব্যবধানে হিরণকে পেছনে ফেলে জয়লাভ করেন আবারও দীপক অধিকারী ওরফে দেব। তারপরে বিধানসভার সদস্য হিসেবে বিভিন্ন সেশনে হিরণকে দেখা গেছে। হিরণ মনে করছে খড়গপুর সদর তার কাছে নিজের ঘরের মতো, তাহলে সেই জায়গা তিনি ছাড়তে নারাজ। তাহলে খড়গপুর সদরে প্রার্থী কাকে করা হবে, হিরণ নাকি দিলীপ? নাকি এখনো তিনজন দাবিদার রয়েছে? শোনা যাচ্ছে মেদিনীপুরেরই আরেক নেতাকে খড়গপুর সদরে লড়ানোর মতো জায়গায় বিজেপি রয়েছে। একাধিক দাবিদার রয়েছে এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের জন্য। 5 জন দাবিদার, যার মধ্যে পয়লা নম্বরে রয়েছেন হিরণ, 2 নম্বরে রয়েছেন দিলীপ ঘোষ, এছাড়াও আরো 3টি নাম। কিন্তু এই খড়গপুর সদর কি দিলীপ ঘোষকে ছেড়ে দেওয়া হবে? তাকে কি ফিরিয়ে আনা হবে এই কেন্দ্রে? নির্বাচনে এই পছন্দসই কেন্দ্র কি দিলীপ ঘোষ পাবেন? দিলীপের আবদারে, দিলীপ ঘোষের আর্জিতে বিরক্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কি করবে? এই কেন্দ্রে কোন দাবিদারকে তারা দেবে, নাকি হিরণ দিলীপ কাউকেই না দিয়ে কোনো নতুন মুখের সমাহার ঘটানো হবে খড়গপুর সদর কেন্দ্রে? তার দিকে নজর রাখতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নিয়ে, বিজেপির প্রার্থী তালিকা নিয়ে কি সমীকরণ সেখানে বিজেপি মনে করছে, সেটা আপনাদেরকে আভাস দেওয়ার চেষ্টা করলাম।
আগামীতেও এই ধরনের প্রতিবেদন আপনাদের সঙ্গে আমরা নিশ্চয়ই শেয়ার করব, কিন্তু আপনারাও মতামত জানাবেন যে নজর কাড়া কোন কেন্দ্রগুলো নিয়ে আপনারা সূক্ষ্ম বিশ্লেষণ জানতে চাইছেন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।